স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মন্ত্রী। দেখতে সব এক, আসলে কি এক তেমনি সব 500W রড এক না। BSRM এক্সট্রিম। আজ আমরা আলোচনা করছি মুদ্রানীতি নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউট বা পিআর এর নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুর এবং ম্যাক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নেসার এম খান। জনাব খান এবং জনাব মনসুর, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব খান, আপনাকে জানতে চাচ্ছিলাম, আমরা বিরুদ্ধে যাওয়ার আগে কথা বলছিলাম, যেখানে বলা হচ্ছিল যে এই যে বিদেশ থেকে যে লোন নিচ্ছেন, আপনারা ঋণ নিচ্ছেন, সেটা আপনারা কাজ করছেন এবং এটাকে বাংলাদেশি ব্যাংকগুলোকে অ্যাভয়েড করছেন, তার কারণ সেখানে অনেক বেশি সুদের হার। এখানে আপনারা যে পরিমাণ চাহিদা আছে বিদেশ থেকে, যে সোর্স থেকে, সেটা কি যথেষ্ট পাচ্ছেন, নাকি মনে হয় যে যা যথেষ্ট নয় যেটা পাচ্ছেন আসলে আপনারা লোনটা? অ্যাকচুয়ালি ফরেন লোনের ব্যাপারে কিছু দিক নির্দেশনা দেওয়া আছে বাংলাদেশ ব্যাংকের এবং বিওআই এর, এবং কতগুলা নীতিমালাও আছে। সব বিদেশি কম অর্গানাইজেশন বা ব্যাংক তো দিবে না তো, এবং মোস্টলি পাওয়ার সেক্টরে এবং এক্সপোর্ট ওরিয়েন্টেড সেক্টরেই এটাকে এনকারেজ করা হচ্ছে, বিকজ ফরেন কারেন্সিতে আমাদের লোনটা ফেরত দিতে হবে। তো আমাদের যদি আর্নিং যদি ফরেন কারেন্সিতে না হয়, তাহলে তো আবার কারেন্সি ডিভ্যালুয়েশন ফ্ল্যাকচুয়েশনে কিন্তু আরেকটা অনেকটা প্রভাব ফেলবে। তো বাট এটার স্কোপটা যারা এই সেক্টরে আছে তারা অনেকেই নিতে চাচ্ছে এবং নিয়েছেও। ইন পার্টিকুলারলি ইন পাওয়ার সেক্টরে মোস্ট অফ দ্য যে প্রজেক্টগুলো হয়েছে সবই কিন্তু ফরেন ফাইন্যান্সিং হয়েছে, লোকাল বরোয়িং খুব কমই। আচ্ছা, ধন্যবাদ। আপনার কাছে ফিরে আসবো। ডক্টর মনসুর, আপনি বলছিলেন যে এই ব্যাংক, বাংলাদেশি ব্যাংকগুলোকে রক্ষার জন্য অন্তত সে ব্যবস্থা করা উচিত না, এবং মুদ্রানীতি যথেষ্ট ভাবে এটা বলা হয়েছে যে বিদেশি লোনও উৎসাহ দেওয়া হয়েছে। এখানে কোনো রিস্ক ফ্যাক্টর কাজ করবে? দেখুন, হ্যাঁ, রিস্ক অবশ্যই একটা থাকে, কিন্তু সেটাকে সেই ভয়ে তো আমি রাস্তা পার হবো না। রাস্তাতে ট্রাফিক থাকবে, আমার একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে, আমাকে সতর্ক হতে হবে। তো আমি যেটাকে বলবো যে বাংলাদেশ ব্যাংকের সতর্কতার সাথেই ঋণ অ্যাপ্রুভাল দিচ্ছে। এটা দিস ইজ অ্যাপ্রুভড বাই হার্ড লোন কমিটি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় নিজেই বসেন এটাকে এবং উনি অ্যাপ্রুভাল দেন, এবং সেখানে এগুলোকে বিচার করা হয়। এ পর্যন্ত আমাদের মাত্র $5.5 বিলিয়ন ঋণ অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে, কিন্তু সবাই কিন্তু পাচ্ছে না। মোটামুটি ভাবে দেখা যায় যে 30-35% মতো ডিসবার্সমেন্ট হয় অ্যাকচুয়াল অ্যাপ্রুভালের, এবং তার মধ্যে থেকে এখন পর্যন্ত আউটস্ট্যান্ডিং আছে $2.2 বিলিয়ন বা $2.3 বিলিয়ন, হুইচ ইজ অ্যাবাউট স্লাইটলি ওভার 1% অফ জিডিপি। ভারতে কিন্তু এটা অনেক বেশি, প্রায় 8-10% অফ জিডিপি ভারতে। তো পৃথিবীর অন্য সব দেশে কিন্তু বরোইং ফ্রম অ্যাব্রোড বাই দ্য ডোমেস্টিক প্রাইভেট সেক্টর, এটা কিন্তু একটা বড় চ্যানেল অফ ফাইন্যান্সিং। এটাকে কিন্তু অস্বীকার করা যাবে না, এটা এক নম্বর জিনিস। আর দুই নম্বর জিনিস হচ্ছে যে যদি আমাদের যে স্প্রেড যেটা আছে, স্প্রেডটাকে যদি কমাতে হয়, আমাদের ব্যাংকিং খাতকে আরো দক্ষ হতে হবে। তাদেরকে নিজেদের সেই চেষ্টাতে তাদের লোন লস কমিয়ে, তাদের এফিসিয়েন্সি বাড়িয়ে, অন্য দেশ যদি 3%-এর নিচে রাখতে পারে, আমরা কেন 5-6%-এ যাব? এই অদক্ষতা তো আমাদের ব্যক্তি খাতের উদ্যোক্তারা দিতে রাজি হবেন কেন, বা আমাদের সরকারই বা কেন এটাকে টলারেট করবে? আমি মনে করি যে এই একটা কম্পিটিশন ফ্রম আউটসাইড হলে পরে এটা আমাদের আভ্যন্তরীণ খাতে একটু চাঙ্গা করে তুলবে, একটু তাদের দিবানিদ্রা থেকে উঠিয়ে একটু ব্যাংকিং খাতটাকে ভালোভাবে পরিচালনা করতে সাহায্য করবে আলটিমেটলি, যদি সার্ভাইভ করতে হয় তাদেরকে। অ্যাবসলিউটলি, ধন্যবাদ আপনাকে। যেটা আপনি আপনাকে জানতে চাচ্ছেন যে এই মুদ্রানীতির সরকারি যে ঋণের প্রবৃদ্ধি 25% মতো বলা হচ্ছে, আপনার কি মনে হয় যে সরকারি ঋণে যদি এই প্রবৃদ্ধি হয়, তাহলে কিছুটা হলেও চাহিদা বাড়বে, যদি ইনভেস্টমেন্টের চাহিদা বাড়তে পারে? হ্যাঁ, বাড়তে পারে। তবে এখন যেটা দেখা যাচ্ছে যে আমরা যদি অ্যানালাইসিস করি লাস্ট 6 মান্থসে ওয়্যার উই আর, সেটাতে যদি আমরা দেখি যে আমাদের জিডিপি এখন 6+%, আমাদের ইনফ্লেশন অ্যারাউন্ড 7%-এর মতো। আমাদের যে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান যেটা গভর্নমেন্টের ছিল, তার অ্যাবাউট 21% কিন্তু আমরা গত 5-6 মাসে অ্যাচিভ করেছি। হ্যাঁ, এখন যদি আমরা যে টার্গেটটা রেখেছি, সেই টার্গেটটাকে যদি অ্যাচিভ করতে যাই, হাউ ইট উইল বি, সেগুলোর তো অনেকগুলো ফ্যাক্ট ইম্প্যাক্ট আছে, অল কো রিলেটেড, মানে আপনি একটাকে ইয়ে করে তো করতে পারেন না। তো বাট গভর্নমেন্ট যদি এখন বড় করে, তা ইভেন ইনফ্যাক্ট আমাদের যে বাজেটে যে রেভিনিউ জেনারেট করার কথা ছিল, সেটারও কিন্তু আমরা এখন পর্যন্ত 30-something অ্যাচিভ করেছি। স্টিল 70% ইয়েট টু অ্যাচিভ যে ফোকাসে। তা হাউ উই গো অ্যাবাউট ইট? ধন্যবাদ আপনাকে। যারা মনসুর, বাজেটে জিডিপি লক্ষ্য ধরা হয়েছিল 7.3% ধরা হয়েছিল, কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর সেদিন মুদ্রানীতি ঘোষণা তিনি বলেছেন যে এটা 6.5 থেকে 6.8% মধ্যে হবে।
আপনার কি মনে হয়? হ্যাঁ, বাজেটে 7.3 যেটা ছিল সেটা হ্যাঁ। ছিল খুবই উচ্চ বিলাসী, খুবই চলে এসেছে। এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আর বর্তমান প্রেক্ষাপটের সাথে সেটা সাংগতিপূর্ণ ছিল না। আচ্ছা। এবং সরকার এমন কোন নতুন উদ্যোগ এই অর্থ বছরে নেয় নাই যেটা এই ধরনের কর্মযোগকে সাপোর্ট করার মতো। আচ্ছা। তো সব মিলিয়ে আমি বলবো বাংলাদেশ ব্যাংক যেটা করেছে, ডাউনওয়ার্ড রিভিশন যেটা করেছে সেটা পার্শিয়ালি বাস্তবসম্মত। কিন্তু গভর্নর সাহেব যেটা বলেছেন যে বর্তমানে যে প্রেক্ষাপট তাতে এই 6.5 থেকে 6.8 কিন্তু হওয়া সম্ভব নয়, সেটা কিন্তু উনি ইঙ্গিত দিয়েছেন, যেখানে একটা কালো মেঘের ছায়া জি, এসেছে। জি, উনি এটা সেটাই বলেছেন, বলতে উনি চাচ্ছেন। বলেছেন। এবং আমাদের ধারণা যে এই যদি চলতে থাকে আগামী 5 মাস এইভাবে, তাহলে কোনো মতেই আমরা 5% অর্জন করতে পারলেও আমরা নিজেদেরকে ভাগ্যবান মনে করব। কারণ এই পরিস্থিতিতে যেখানে দেশে চলাচল ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ছে, পাবলিক যোগাযোগ মানে ট্রান্সপোর্টেশন, আমাদের সেই ক্ষেত্রে এই ধরনের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে না। আমাদের কৃষকরা তাদের দাম পাচ্ছে না, তাহলে ভ্যালু এডিশন কোথা থেকে হবে? আমাদের গার্মেন্ট খাতের অর্ডারগুলো যদি বাইরে চলে যায়, তাহলে আমরা কোথা থেকে গার্মেন্ট খাতের আমরা প্রবৃদ্ধি অর্জন করব? প্রথম 6 মাসে প্রবৃদ্ধি হয়েছে এক্সপোর্টে মাত্র 1%। তাহলে কিভাবে আমরা সাধারণত এই ক্ষেত্রে প্রবৃদ্ধি হওয়া উচিত 13, 14, 15%, সেখানে আমরা পেয়েছি 1%। সেটা দিয়ে তো কিভাবে আমরা 5 বা 6% আমরা অর্জন করতে পারবো এই বছর, সেটা আমাদের কাছে অন্তত অ্যারিথমেটিকে এটা আমরা দেখতে পাই না। ধন্যবাদ জনাব নেসার। সরকার মূল্যস্ফীতি বলার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6.5% থাকবে বলে বাংলাদেশ ব্যাংক মনে করছে। এখানে মূল্যস্ফীতি যদি আসলে কমে তাহলে তো আবার ইনভেস্টমেন্টের কথাও আসবে, সেখানেও হয়তো গ্রোথটা কমে যাবে। এই যে একটা ব্যালেন্স থাকা দরকার, মূল্যস্ফীতিও সহনীয় থাকবে, আবার পর্যাপ্ত ইনভেস্টমেন্ট, প্রয়োজনীয় ইনভেস্টমেন্টও হবে। সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে সেই জায়গাটা ব্যালেন্সটা কি আসলে মানা যাচ্ছে কিনা, সম্ভব হচ্ছে কিনা? এখন তো অ্যাকচুয়ালি ভেরি ডিফিকাল্ট প্রশ্ন আপনি যেটা করেন, ডক্টর মনসুর অলরেডি শেয়ার করেছেন যে বর্তমান পরিস্থিতি, পারিপ্রেক্ষিক অবস্থা, এখানে কোনো কিছুই মানে কমেন্টস করাটা মানে ডিফিকাল্ট হবে। হ্যাঁ, তবে অনুকূল পরিবেশ যদি থাকে, সবকিছু যদি ঠিক থাকে, ইয়েস ইট ইজ পসিবল। আচ্ছা, সম্ভব। সেটা সম্ভব। আপনার কি মনে হয় ডক্টর মনসুর, যে মূল্যস্ফীতির কথা যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সেটা কি আসলেই বাস্তবসম্মত মনে হচ্ছে কিনা? মূল্যস্ফীতি 6.5% ধরা হয়েছে। হ্যাঁ, অলরেডি এই মাসের মূল্যস্ফীতি, ডিসেম্বরের মূল্যস্ফীতি হয়েছে 6.1। আচ্ছা, কাজে আমরা অলরেডি কিন্তু এক্সিট করেছি। আচ্ছা, সেই জন্য আমি কিন্তু আমার ব্যক্তিগত অ্যাডভাইস টু বাংলাদেশ ব্যাংক ছিল যে আরো একটু অ্যাম্বিশিয়াস হতে, মূল্যস্ফীতি 6.5 থেকে কমিয়ে এটাকে 6 নামিয়ে আনুন বা 5.5 নামিয়ে আনুন, এবং এন্ড পিরিয়ডে জুন মাসে যে 5.5 অ্যাচিভ করুন, তাহলে পরে আমরা বলবো যে আমরা আরো দক্ষভাবে এইটাকে ট্যাকেল করছি। আমার কথা হলো যে ভারত কিন্তু খুব অ্যাগ্রেসিভলি মূল্যস্ফীতিকে কমিয়ে এখন 4-এ নিয়ে এসছে। আচ্ছা, চীনে মূল্যস্ফীতি হচ্ছে 2 থেকে 2.5%। আমরা যদি মূল্যস্ফীতিটাকে কমিয়ে আনতে পারি, জি, তাহলে আমরা ডিপোজিট রেটকে অবশ্যই কমিয়ে আনতে পারবো, তাহলে আমরা লেন্ডিং রেটকে কমিয়ে আনতে পারবো, তাহলে আমরা সামগ্রিকভাবে আরো একটা ভালো স্থিতিশীল অবস্থা এবং কম সুদে আমাদের ব্যক্তি খাতকে ঋণ দিতে পারবো, আমাদের এক্সচেঞ্জ রেটকে আমরা সাপোর্ট করতে পারবো দীর্ঘমেয়াদী ভাবে। এখন আমাদের ইনফ্লেশন যদি 7% হয় আর বিদেশি ইনফ্লেশন 2% হয়, তাহলে কিন্তু আমরা বেশি দিন এই এক্সচেঞ্জ রেটকে ধরে রাখতে পারবো না, কারণ রিয়েল টার্মসে আমাদের উদ্যোক্তা আনকম্পিটিটিভ হয়ে যাবে, তারা সেটাকে সাপোর্ট করতে পারবে না। যেখানে আমাদের ওয়েজ ডাবল হয়ে যাচ্ছে পাবলিক সেক্টরে, তারপরে গার্মেন্ট খাতে 70% ওয়েজ ইনক্রিজ হয়েছে, এগুলো তো মনে রাখতে হবে যে এগুলো তো আউটসাইড দ্য কম্পিটিটিভনেস ক্যালকুলেশনের বাইরে না, এগুলোকে ধরে করতে হবে আমাদের। কাজেই যদি ইনফ্লেশনটা কমিয়ে আনতে পারি, তাহলে সবকিছুই কিন্তু সহনীয় হয়ে আসবে। ধন্যবাদ ডক্টর মনসুর, ধন্যবাদ জনাব নেসার খান। এই অনুষ্ঠান আপনাদের অসংখ্য ধন্যবাদ। সময় সর্বদা শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে আমরা এই নিয়ে আপনার সাথে আবার কথা বলবো। ধন্যবাদ আপনাকে। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতো ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।